ভয় মিশ্রিত চোখে পেছনে ফিরতেই মনে হলো অবয়বটি তার কাছে আসছে। টাল সামলাতে না পেরে মাটিতে বসে পড়ল সে। জড়ানোর স্বরে চেঁচালো, ভূত ভূত। সাথে সাথেই অবয়বটি লাইট জ্বালালো। এলোমেলো চুলগুলো মুখের উপর থেকে সরাতে সরাতে নিদারুণ অসহায় কণ্ঠে বলল, অনল ভাই, ভূত না, আমি ধারা। অনল এখনো ভয়ার্ত চোখে তাকিয়ে আছে ধারার দিকে। ধারা খেয়াল করলো সে প্রচন্ড ঘামছে। তার ঠোঁটের উপর বিন্দু বিন্দু ঘাম জমেছে। চোখগুলো বিস্ফোরিত হয়ে আছে। মুখ ফুলিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। ভীত সন্ত্রস্ত অনলকে দেখে ধারাও খানিকটা বিচলিত হয়ে যায়। টেবিলে রাখা বোতলটি এগিয়ে দিয়ে বলে, শান্ত হও, আমি, পানি খাও, ভালো লাগবে। অনল কাঁপা হাতে পানির বোতলটা নিল। এক নিঃশ্বাসে পানি খেলো সে। এখন একটু স্বাভাবিক লাগছে। ভয়টা এখনো পুরোপুরি কাটেনি। বুকটা ঈষৎ কাঁপছে। হৃদস্পন্দন বেসামাল এখনো। হয়তো পালস অক্সিমিটারে মাপলে 100 এর উপরে পালস পাওয়া যাবে। অনল কিঞ্চিত স্বাভাবিক হতেই ফট করে ধারা প্রশ্ন ছুড়ে দিল, তুমি কি ভূতে ভয় পাও অনল ভাই? প্রশ্নটা কর্ণপাত হতেই তীব্র লজ্জা ঘিরে ধরল অনলকে। 28 বছরের তাগড়া যুবক নাকি ভূতে ভয় পায়? ব্যাপারটা শুধু হাস্যকর নয়, চরম লজ্জাজনক। উপরন্তু এতকাল তার ভাব গাম্ভীর্যের জন্য ছোট ছোট ভাই বোনদের মাঝে একটা দাপট আছে। বড় হবার কারণে সবার উপর একটা রাজত্ব খাটানোর অধিকারটি তার জন্ম লগ্ন থেকেই প্রাপ্ত। সেখানে এত বড় দুর্বলতাটি যদি প্রকাশ্যে চলে আসে, তবে মান ইজ্জতের আর রেহাই থাকবে না। তার থেকেও বড় কথা, একজন গণিতের টিচার, সে কিনা ভূতে ভয় পায়। এ যদি সমাজ জানে, তবে আর মুখ দেখাবার জায়গা থাকবে না। অবশ্য এতে তার দোষ নেই। ভয় একটা প্রবৃত্তি, যা মনের অজান্তেই চুপিসারে ঢুকে পড়ে মনের গহীনে। তারপর ধীরে ধীরে তা বিস্তার লাভ করে, শাখা প্রশাখা মেলে নিজের রাজত্ব তৈরি করে। মস্তিষ্কের অজান্তেই এই ভয়ের বিস্তার হয়। তারপর কোনো একটা ঘটনায় ঘাপটি মারা ভয় লাফিয়ে বেরিয়ে পড়ে। অনলের সাথেও তাই হয়েছে। ছোটবেলায় বিশ্রী স্মৃতিটুকু এতকাল বুকের ভেতরে ঘাপটি মেরেছিল। হঠাৎ ওই রূপে ধারাকে দেখতেই তা বেরিয়ে এসেছে। এটার যুক্তিও অনল তৈরি করেছে। তার মনে ছিল না ধারা এখানে থাকে। সারাদিনের ক্লান্তিতে তার মস্তিষ্ক প্রায় বন্ধ হবার পর্যায়ে ছিল। আলো আধারের মিশ্রণে ওভাবে ধারার অবয়বে তার চিন্তার শক্তি লোপ পেয়েছে। তাই অজান্তেই ভূত ভূত বলে চেঁচিয়েছে। এটা অবচেতন মনের কারসাজি, ব্যতীত কিছুই নয়। যদি হিমুর মতো বেখেয়ালি আধ্যাত্মিক চরিত্র ভয় পেতে পারে, মিসির আলীর মতো শক্ত মস্তিষ্কের নিপুণ চিন্তার বুদ্ধিমান চরিত্র ভয় পেতে পারে। এ তো অনল। শার্লক হোমসও একবার ভয় পেয়েছিল। কবে মনে নেই অনলের। গলা খাকারি দিয়ে ধারার প্রশ্ন এড়াতে সে প্রতিবাদী স্বরে উত্তর দিল, আমি মোটেও ভূতের ভয় পাই না। তাহলে চেঁচালে কেন? আর কেন? সাজবেলায় এমন শাকচুন্নি সেজে ঘুরলে যে কেউ ভয় পাবে। আমি ক্লান্ত, তাই হুট করে আয়নায় তোকে দেখে একটু বিচলিত হয়ে গেছিলাম। মোটেই ভয় পাইনি। অনলের জড়ানো কথাগুলো এত সময় শুনছিল ধারা, কিন্তু তার কিছুতেই নিজেকে আটকে রাখতে পারল না। অট্ট হাসিতে ফেটে পড়ল সে। রকচটা, গম্ভীর, দাম্ভিক, আত্মজেদি, কঠিন অনল কিনা ভূতে ভয় পায়? মানা যায়। এটা তো কাজিন মহলে আগুনের মতো ছড়িয়ে যাবে। অনলের এতকালের রাজত্বকে ভেঙে গুড়িয়ে দিতে এই একটা তথ্যই যথেষ্ট। ধারা হাসতে হাসতে খাটে শুয়ে পড়ল। শুধু যমজ বিচ্ছুদের জানালেই এটা ব্রেকিং নিউজ হয়ে যাবে। অপরদিকে নিজের কাজে নিজের উপরই রাগ হচ্ছে অনলের। এত কালের সুপ্ত দুর্বলতা কিনা ধরার কাছে ধরা পড়ল। ধমকের স্বরে বলল, পাগলের ন্যায় হাসছিস কেন? হাসি থামা। বলেই ওয়াশরুমে ছুটল সে। ধারার হাসি থামছেই না, বিশেষ করে অনলের বিব্রত মুখখানা। কানজোড়া লজ্জায় রক্তিম হয়ে আছে। বিকেলের মন খারাপগুলো কোথায় যেন উবে গেল। কালো মেঘগুলো সরে উদিত হলো স্বর্ণালী কুসুম প্রভা। অবশেষে বাগে পাওয়া গেল প্রিন্স উইলিয়ামকে। খাবার টেবিলে অনল চুপ করে থাকলো। বিব্রত, লজ্জা, ক্রোধে মিশে যেতে ইচ্ছে হচ্ছে তার। খাওয়াটাও গলা দিয়ে নামলো না। ছোট মামা তাকে দুবার জিজ্ঞেস করলো, তোর কি শরীর খারাপ আব্বা? না চাচু, একটু ক্লান্ত। অনলের চুপসানো মুখখানা প্রচন্ড প্রশান্তি দিচ্ছে ধারাকে। সে প্রসন্ন মুখে খাবার খাচ্ছে। তার মনে হচ্ছে এভারেস্ট জয় করেছে সে। এত বড় অস্ত্রটিকে গভীর চিন্তার সাথে ব্যবহার করবে সে। এশা ধারাকে মিটমিট হাসতে দেখে ফিসফিসিয়ে জিজ্ঞেস করেই বসল, ধারাপু, কি হয়েছে? একটু পরপর মৃগী রোগীর মতো কেঁপে কেঁপে হাসছো কেন? লটারি পেয়েছি। কত টাকার? অমূল্য লটারি। এশা বুঝল না কিছু।
তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে বলল, এই মহিলার মাথা খারাপ হয়ে গেছে। ধারার প্রসন্নতার নজর এড়ালো না। এই মেয়ের ভরসা নেই, কখন ধূপধাপ কাহিনী ফাঁস করে দিবে ঠিক নেই। তাই কঠিন সিদ্ধান্ত নিল অনল, সিদ্ধান্ত আপোষের। খাবার পর প্রসন্ন চিত্তে রুমে ঢুকতেই অনলের মুখোমুখি হলো ধারা। তির্যক চাহনি, নির্বিকার মুখশ্রীটাকে উপেক্ষা করেই ধারা ঢুকে পড়ল ঘরে। তখনই অনলই তাকে ডেকে উঠল। ধারা আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, কিছু বলবে? চরম ইতস্ততা লক্ষ্য করা গেল অনলের মাঝে। কিভাবে কথাটা বলবে বুঝে উঠতে পারছে না, কিন্তু বলতে তো হবেই। কোনো মতে গড়গড় করে বলল, আজ সন্ধ্যায় যা হয়েছে সেটা যেন এই ঘরের বাহিরে না যায়। কোন কথাটা? তুমি ভূতে ভয় পাও? ভয় পাই না, একটু ঘাবড়ে গেছিলাম। খানিকটা প্রতিবাদী স্বরে বলে উঠল অনল। ধারা ঠোঁট চেপে হাসি আটকালো, তারপর বিস্তর ভাব দিয়ে বলল, আমার বয়েই গেছে তোমার আদেশ মানতে। প্রিন্স উইলিয়াম বলে বলে মনে করো না সত্যি সত্যি তুমি প্রিন্স উইলিয়াম। আমি আমার মর্জির মালিক। বলে চলে যেতে নিলে চট করে তার হাতটি টেনে ধরল অনল। হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে এলো। আকস্মিক কাজে খানিকটা চমকে উঠল ধারা। তাদের মধ্যকার দূরত্ব বেশি না। অনলের উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে ধারার মুখশ্রীতে। সুগভীর চাহনি ধারার চোখের মাঝে আবদ্ধ, আর তার শক্ত বাহুর বেষ্টনীতে ধারা আবদ্ধ। এক মাদক গন্ধ নাকে এলো ধারার। গন্ধটি কি অনলের স্বতন্ত্র জানা নেই। অনলের এমন কাজে ক্ষণিকের জন্য হলেও ঈষৎ কেঁপে উঠল ধারা। ভীষণ লজ্জা ভর করল সমস্ত শরীরে। আত্মবিশ্বাসগুলো উবে গেল। কিছু বলার আগেই অনল বলল, এক মাঘের শীত যায় না, প্রথমবার রিকোয়েস্ট করছি, ভাব দেখাস না। ঘুরে ফিরে এই ঘরেই থাকবি তুই। তারপর বাঁকা হেসে ছেড়ে দিল সে ধারাকে। আবারও কুপকাত হলো ধারা। তীব্র অপমান, লজ্জা, ক্রোধের সংমিশ্রণে গা জ্বলে উঠল। ঝাঝালো স্বরে বলল, ভয় দেখাচ্ছ? আমি ভয় পাই না। আচ্ছা যা, যদি তুই ঘটনাটা চেপে যাস, আমি তোকে যে কোনো 3টে ইচ্ছা পূরণ করব। যে কোনো 3টে, যা বলবি তাই। ধারা সন্দেহান নজরে চাইল তার দিকে। তার বিশ্বাস হচ্ছে না। দাম্ভিক প্রিন্স উইলিয়াম তার সাথে আপোষ করতে চাচ্ছে। ধারা কিছুক্ষণ ভেবে বলল, বেশ 4টে। এর মধ্যে একটি আজ থেকে আমি ঘুমানোর সময় লাইট অফ থাকবে, আর বাকিগুলো ভেবে দেখব। বেশ, আমি রাজি, কিন্তু এসা আসা যেন ঘুণাক্ষরেও সন্ধ্যের ঘটনাটা না জানে। বেশ, আর কিছু না। আপোষ করে নিলেও ধারা বেশ চিন্তিত। ঠকে গেল না তো? 4টে ইচ্ছের তো একটিই শেষ। আর 3টে কি এমন চাওয়া যায় যাতে এই প্রিন্স উইলিয়ামের অরাজকতা থেকে মুক্তি পাবে সে? অন্যদিকে ধারার দিকে সুগভীর নয়নে তাকিয়ে স্মিত হাসে অনল। এত ছেলে মানুষ কেন মেয়েটা? হয়তো এই প্রশ্নের উত্তর কখনো পাবে না সে। ধারার ঘুম ভাঙল বেশ সকালে। উষ্ণ কোমল প্রভা পর্দা ভেদ করে চুপি চুপি তখন রুমে প্রবেশ করছে। মৃদু নরম সোনালি রোদ। চোখ কচলে উঠে বসল ধারা। কোলবালিশের দেওয়ালের ওপাশের জায়গাটা শীতল। অনল নেই। খানিকটা অবাক হলো, কিন্তু গা মাখালো না। আজকাল তার মনটা ফুরফুরে। অনলের ঘরে থাকলেও খুব একটা অসুবিধা হচ্ছে না। এখন আর সে কাজের বাহানায় লাইট জ্বালিয়ে উত্ত্যক্ত করে না ধারাকে। ফলে নির্বিঘ্নে ঘুমায় ধারা। ক্লাসেও মোটামুটি ভালোই চলছে। মাহিটাও সেদিনের পর থেকে চিঠি দেবার জন্য জিদ করেনি। গা টানা দিয়ে উঠল ধারা। আজ তাড়াতাড়ি যাবে ভার্সিটিতে। নাস্তাটাও করবে ক্যাফেটেরিয়াতে। আজ একটা বিশেষ দিন, তাই লেট করা যাবে না। ঝটপট তৈরি হলো সে। মুখ ধুয়ে বই খাতা গুছিয়ে নিল। সাদা একটা জামা পরে নিল। চুলগুলো একপাশে নিয়ে বেনুনি বাঁধল। ঠোঁটে দিল মিষ্টি রঙের লিপস্টিক। বেশ ভালো করে সেজে গুজেই বের হচ্ছিল। তখনই বাঁধল বিপদ। জামাল সাহেব বসার ঘরে চা খাচ্ছিলেন। ধারাকে বের হতে দেখেই উনি নতুন ফরমান জারি করলেন। আজ থেকে তোমারে কলেজে অনল দিয়ে আসবে, ওই তোমারে নিয়ে আসবে। অনল তখন নাস্তা করতে ব্যস্ত। নানা ভাইয়ের এমন অযৌক্তিক ফরমানের কোনো প্রতিবাদ সে করল না। কিন্তু ধারা বলে উঠল, কেন? আমি তো একাই যেতে পারি, তাতে কি ধারা রানী? যাইবা তো একই জায়গায়। তোমার স্বামীও তোমার দায়িত্ব নিক, যাতে তোমার বাপ আমার উপরে আঙুল না তুলতে পারে। নানা ভাইয়ের যুক্তির কাছে কোনো যুক্তি দেখাতে পারল না ধারা। সুভাষিনীও হেসে বলল, একদম ঠিক বাবা, আমার কি টেনশন হয় বলবেন না। মেয়ে মানুষ একা একা যাতায়াত করে, দিনকাল তো ভালো না। আর ছেলেরা যা পাজি, আমার ধারাও তো কম সুন্দরী না। যদি উঠিয়ে নিয়ে যায়। মানুষের বুদ্ধির এত আকাল পড়েনি যে ধারাকে তুলে নিয়ে যাবে।
জানের মায়া সবার থাকে। মিনমিনিয়ে কথাটা বলেই উঠে গেল অনল। ধীরে বললেও কথাটা ঠিক কানে গেল ধারার। জ্বলন্ত দৃষ্টিতে যদি কাউকে ভস্ম করা যেত তবে আজ অনলকে তাই করত সে। নানা ভাইকে যুক্তি দেখাতে যেও পারল না। বৃদ্ধ মানুষটার কাছে যেন সবকিছুর উত্তর আছে, তাই বাধ্য হয়েই অনলের সাথেই যেতে হবে তাকে। বের হতেই দেখলো প্রিন্স উইলিয়াম তার জানে উঠে বসে আছেন। ব্যস্ত গলায় বলল, আসুন মহারানী, এই দাসকে কৃতার্থ করুন। মনে মনে হাজার গালমন্দ করলেও মুখে প্রকাশ করল না ধারা। উঠে বসল অনলের বাইকে। পিচের রাস্তায় চলল অনলের বাইকটি। ভার্সিটির গেট থেকে বেশ দূরত্বে আসতেই ধারা ব্যস্ত কণ্ঠে বলল, এখানে রাখো, আর যেও না। কেন? আমি চাই না তোমার সাথে কেউ আমাকে দেখুক, হট টপিক হয়ে যাবে। অনল বাইক থামাতেই নেমে পড়ল ধারা। অনল কিছু বলার আগেই ছুটল সে। অনল চেয়ে রইল ধারার যাবার পানে। আশপাশ নিবিড় পর্যবেক্ষণের পর ভার্সিটিতে প্রবেশ করল ধারা। তার বন্ধুমহল বা ক্লাসের কাউকেই নজরে পড়েনি, কিন্তু ওই যে কথাই আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। দীর্ঘ প্রশান্তের নিঃশ্বাস ফেলে ক্লাসের দিকেই পা বাড়াতেই মুখোমুখি হলো দিগন্তের। তির্যক নয়নে সে তার দিকে তাকিয়ে আছে। ছেলেটি তার বন্ধুদের একজন। ধারা কিছু বলার পূর্বেই সে শান্ত স্বরে প্রশ্ন ছুড়ে দিল, অনল স্যারের সাথে তোর কি সম্পর্ক?